প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। আজকে অষ্টম অধ্যায়ে ব্যবসা আইনগত দিক অধ্যায়ের লেকচার 8-এ আমি উপস্থাপনায় আছি শরীফ হোসেন, অতিথি শিক্ষক, ব্যবস্থাপনা বিভাগ। আজকের পাঠ পরিক্রমা বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিবেশ আইন ও ব্যবসায়, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণ এবং দূষণের ফলাফল এবং তা প্রতিরোধে কি করণীয় আমরা সে সম্পর্কে আলোচনা করব। প্রথমত জানব পরিবেশ আইন ও ব্যবসা সম্পর্কে, অর্থাৎ প্রত্যেক দেশেরই পরিবেশের উন্নয়ন এবং সংরক্ষণের জন্য পরিবেশ দূষণ রোধ করার ক্ষেত্রে পরিবেশ আইনের প্রচলন রয়েছে। ঠিক তদ্রূপ বাংলাদেশেও পরিবেশ আইন ভঙ্গের জন্য যে বিধান রয়েছে তা হচ্ছে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। অর্থাৎ 1972 সালে পরিবেশ বিষয়ে সর্বপ্রথম স্টকহোমে কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার পর পরিবেশ সংরক্ষণের বিষয়টি খুব গুরুত্ব পায়। এরই ধারাবাহিকতায় ব্রাজিলে 1992 সালে আর্থ সামিট অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশও জাতীয় পরিবেশ নীতি 1992 এবং পরিবেশ সংরক্ষণ আইন 1995 প্রণীত হয়। পরিবেশ আইন ও ব্যবসার মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। পরিবেশ আইনের কারণে একদিকে ব্যবসায়িক কর্মকাণ্ড সুনির্দিষ্ট উপায়ে পরিচালিত হয়, অন্যদিকে দীর্ঘমেয়াদী যে সকল ব্যবসায়িক পরিবেশ বিরাজমান তা রাখতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। পরিবেশ আইন প্রয়োগের ক্ষেত্রে ব্যবসায়ের গতি পদ্ধতি অনেক পরিবর্তন আসে। পরিবেশ দূষণ কি আমরা সে সম্পর্কে একটু জানব। পরিবেশ দূষণ হলো একটি সংক্রমণ প্রক্রিয়া যা বিভিন্ন দূষণ ও বিষাক্ত পদার্থের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। এই দূষণ মূলত মাটি, পানি, বায়ু, যা অনাকাঙ্ক্ষিত পরিবর্তনকে বোঝায়, এমনকি যা মানুষসহ অন্যান্য জীবজন্তু এবং তাদের পরিবেশের জন্য অনেকাংশে ক্ষতিকর। এই দূষণকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত আছে হচ্ছে বায়ু দূষণ, দ্বিতীয়ত পানি দূষণ, আমরা সে সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমত জানব বায়ু দূষণ কি। বায়ু দূষণ হচ্ছে বায়ুতে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক গ্যাস এবং পদার্থের সংমিশ্রণ, যা দীর্ঘমেয়াদে মানুষ এবং জীবজগতের উপর নানাবিধ ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। এই বায়ু দূষণের বিভিন্ন কারণ রয়েছে। বিভিন্ন কারণে এই বায়ু দূষিত হয়। যেমন আছে কলকারখানার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড এবং সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, এবং বেশি মাত্রায় যানবাহন চলাচল, অর্থাৎ যে সকল যানবাহন চলাচলের মাধ্যমে যানবাহনের কালো ধোঁয়ায় বায়ু দূষিত হয়, এমনকি মেয়াদ উত্তীর্ণ বা ত্রুটিপূর্ণ, এমনকি ফিটনেসবিহীন যানবাহন ব্যবহারের ফলে এ ধরনের দূষণ ঘটে থাকে। অনেক সময় কলকারখানায় ব্যবহৃত রাসায়নিক দ্রব্য পুড়িয়ে এবং কাঁচামালকে প্রক্রিয়াকরণের সময়, এছাড়াও ইটভাটায় কয়লা, কাঠের জ্বালানি ব্যবহারের ফলে কি হয়? পরিবেশ দূষিত হয়। এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে যেগুলোর কারণে কি হতে পারে? বায়ু দূষিত হতে পারে। এই বায়ু দূষণের ফলে কি হয়? এর ফলাফল কি? প্রথমত, বায়ু দূষণের ফলে মানুষের হৃৎপিণ্ড, ফুসফুস এবং
যকৃৎ, মস্তিষ্ক এগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তারপরে আছে অতিমাত্রায় রাসায়নিক বা রেডিওক্রেটিক রশ্মি বায়ুতে মিশ্রণের কারণে ক্যান্সার হতে পারে। তারপরে আছে হচ্ছে মার্কারি এবং এছাড়া অন্যান্য যে সকল মেটাল রয়েছে সেগুলো বায়ুতে মিশ্রণের ফলে কি হয়, শিশুর বৃদ্ধি ক্ষমতা রোধ পায় এবং স্নায়বিক রোগ সহ অন্যান্য দুরারোগ্য ব্যাধি রোগ সৃষ্টি হতে পারে। তারপর আছে এই সকল ধূলিকণা বা ধোঁয়া বায়ুতে মিশ্রণের ফলে সূর্যের আলো অনেকাংশে কি হয়, বাধাগ্রস্ত হয়, যার ফলে গাছপালার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। তারপর আছে বায়ুতে অতিমাত্রায় রাসায়নিক দ্রব্য নাইট্রোজেন এবং সালফার ডাইঅক্সাইডের কি উপস্থিতির ফলে তা জমে অ্যাসিড বৃষ্টি হতে পারে, যা মানব স্বাস্থ্য ও ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর। এই সকল ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি, অর্থাৎ বায়ু দূষণের প্রতিরোধ কিভাবে করা যায়? বায়ু দূষণ প্রতিরোধের ক্ষেত্রে সর্বাপেক্ষা যে সকল কার্যকর উপায় রয়েছে সেগুলো আমাদেরকে কি করতে হবে, বন্ধ করতে হবে। অর্থাৎ কয়লার পরিবর্তে যেমন প্রাকৃতিক গ্যাস আছে, তারপর বিদ্যুৎ শক্তি, এই সকল ব্যবহার অনেকাংশে বায়ু দূষণ রোধ করতে পারে। তারপর আছে কয়লাকে গন্ধকমুক্ত করে, অর্থাৎ অধিক গন্ধকযুক্ত কয়লার পরিবর্তে কম গন্ধকযুক্ত কয়লা ব্যবহার করেও কি করা যায়, বায়ু দূষণ রোধ করা যায়। তারপর আছে যেমন আমরা পরিকল্পিতভাবে যদি যন্ত্রপাতি ব্যবহার করি তাহলে তার থেকে নির্গত গ্যাসের পুনর্ব্যবহার করে বায়ু দূষণ অনেকাংশে কমানো সম্ভব। তারপর আছে পানি দূষণ। পানি দূষণটা কি? একসময় পানি দূষণের অনেক প্রকোপ ছিল, আস্তে আস্তে তা অনেকাংশে কমে এসেছে। অর্থাৎ পানিতে ক্ষতিকর উপাদান মিশে বা মিশ্রিত হয়ে পানিকে যখন ব্যবহার অনুপযোগী করে বা ক্ষতিকর হয়ে পড়ে তখন পানি দূষিত হয়, যাকে আমরা পানি দূষণ বলে থাকি। এই পানি দূষণের বিভিন্ন কারণ রয়েছে, যেমন খনিজ বর্জ্য, তারপরে রং, চামড়া, টেক্সটাইল সহ অন্যান্য কলকারখানার বর্জ্য পানিতে নিক্ষেপ করলে বা পানিতে ফেলে পানিকে দূষিত করে। এছাড়াও বিভিন্ন নদীতে যানবাহন যেমন জাহাজের বিভিন্ন বজ্র সমুদ্রে ফেলা, জাহাজ দুর্ঘটনার ফলে এর জ্বালানি সমুদ্রের পানিতে মিশে যাওয়া, এমনকি ইঞ্জিন চালিত অন্যান্য যে সকল জলযান রয়েছে তা থেকে নিঃসরিত তেল পানিতে মেশার ফলে কি হয়, পানি দূষিত হয়। এছাড়াও কলকারখানা শিল্পের বজ্র মাটিতে শোষিত হয়ে মাটির নিচের পানির সাথে মিশে ভূগর্ভস্থ যে সকল পানি রয়েছে তাকে দূষিত করে। এই সকল দূষণ থেকে কিভাবে আমরা রোধ পেতে পারি? পানি নিয়ন্ত্রণের জন্য যে সকল ব্যবস্থা রয়েছে তা অবলম্বন করতে হবে। যেমন প্রথমেই আবর্জনা পানিতে ফেলা থেকে আমাদের সরিয়ে আসতে হবে। তারপর খাল, বিল, পুকুর, নদী, নালা, এমনকি সমুদ্রের পানিতে শিল্প বজ্র, অন্যান্য বজ্র ফেলা বন্ধ করতে হবে। পানি শোধনের ব্যবস্থা করতে হবে এবং শিল্পে ব্যবহৃত যে সকল বজ্র পানির পলিপাতন, তারপরে পরিস্রাবণ, জীবাণুমুক্ত করার পর খাল, বিল, নদী, নালা
জলাশয়ে ফেলতে হবে। তারপর আছে কৃষিকাজে ব্যবহৃত যে সকল সার, কীটনাশক, মিশ্রিত পানির বিষয়ে সতর্ক থাকতে হবে এবং চাষাবাদের সময় যথোপযুক্ত সতর্কতা অবলম্বন করে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করতে হবে। এ সকল দূষণের ফলে বিভিন্ন ক্ষতি সাধিত হয়, যেমন বিভিন্ন পানিবাহিত রোগ যেমন টাইফয়েড, আমাশা, হেপাটাইটিস, তারপরে পোলিও ইত্যাদি রোগ প্রাদুর্ভাব ঘটে। পানিতে অবস্থানরত যে সকল জলজ প্রাণী রয়েছে যেমন মাছ, কীটপতঙ্গ, এগুলোর মৃত্যু ঘটে থাকে। নদী ও হ্রদের পানি দূষণের ফলে বিশুদ্ধ খাবার পানির উৎস নষ্ট হয়। এই সকল দূষণ প্রতিরোধের উপায় কি? আমরা কিভাবে এই পানি দূষণ রোধ করতে পারি? আমরা বিভিন্নভাবে পানি দূষণ রোধ করা সম্পর্কে আলোচনা করেছি। আমরা সে সকল উপায়গুলো অবলম্বন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।